আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সবাই বলো তো একটু স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো ক্লাস আজকে শুরু করি। আগের দিনের ক্লাসে আমাদের কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার চলছিল। আমি বলেছিলাম যে কিছু কোশ্চেন বাকি আছে, সেটার আগে করব, তারপরে আমরা রিমেনিং পার্টগুলোতে চলে যাব। যারা যারা ক্লাসে রয়েছে তারা অ্যান্সার করবে। কোশ্চেন দেখতে পাচ্ছ সবাই তো? যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেটার অ্যান্সার করার চেষ্টা করো। কোশ্চেন ইজ atoms can neither be created nor be destroyed. This principle was given by, এই প্রিন্সিপালটা কে দিয়েছিল? স্যার, ডাল্টন হবে। অ্যাটমকে ক্রিয়েট করা যায় না, অ্যাটমকে ডিস্ট্রয় করা যায় না, এই প্রিন্সিপালটা দিয়েছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে অ্যাটম সম্পর্কে প্রথম ধারণা যার কাছ থেকে পাওয়া যায় তিনি হচ্ছেন ঋষি কনাদ। অ্যাটম সম্পর্কে ফার্স্ট ধারণা আমরা পাই ঋষি কনাদের কাছ থেকে। ওকে, এবং অ্যাটম সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক ধারণা যদি বলা হয় তাহলে তার নাম হবে ডাল্টন এবং জন ডাল্টন। এবং জন ডাল্টনের তত্ত্ব অনুযায়ী আমরা অ্যাটম সম্পর্কে বেশ কিছু কথা আমরা জানতে পারি। তার মধ্যে একটা কথা হচ্ছে এটা যে অ্যাটম একটা কণা, যেই কণাটা ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, কোনোদিনও তৈরি করা যায় না, এটা পৃথিবীতেই রয়েছে এবং এটাকে ধ্বংস করাও সম্ভব নয়। ওকে, তো এটা অবশ্যই ডাল্টনের তত্ত্ব। অ্যাভোগাড্রো নয়, রাদারফোর্ড নয়, নিলস বোর নয়। ভেরি গুড। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইসোটোপ অফ হাইড্রোজেন? নিচের কোনটা হাইড্রোজেনের আইসোটোপ নয় বলো? স্যার, প্যারা হাইড্রোজেন। প্যারা হাইড্রোজেন, বেশ। বাকিরা কি বলছো? শ্রবণ মুখার্জি, রাজা, ইন্দ্রাণী, তোমরা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বেশ, তাহলে এইখানে হাইড্রোজেনের আইসোটোপ নয়। শ্রবণ, তোমার কাছ থেকে একটু শুনে নেবো, আইসোটোপ কি জিনিস? হোয়াট ইজ আইসোটোপ? চলো বলি। গোপাল বলো, আইসোটোপ কি জিনিস? আগের ক্লাসে বলেছিলাম। স্যার, আমি অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট ক্লাস আপনার, তো আগের ক্লাসগুলো তো আচ্ছা, জানি না। ঠিক আছে, গোপাল বলো হোয়াট ইজ আইসোটোপ? স্যার, যতটুকু মনে পড়ছে যে ইলেকট্রন সমান এরকম কোনো ব্যাপার ছিল আর কি, মানে বাহ, ভুলে গেছি হয়তো। হ্যাঁ পড়াশোনা কি হচ্ছে না নাকি? আইসোটোপ আগের দিনের ক্লাসে ডিটেল এগুলো আলোচনা হয়েছে। শ্রবণকেও বলছি, গোপালকেও বলছি, আগের দিনের ক্লাস রেকর্ডিংটা, আগের দিনের কেমিস্ট্রি ক্লাস রেকর্ডিং সুমিত স্যার চেক করবে। এইটা ডিটেলে অ্যানালিসিস করেছি। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক সবকিছু আলোচনা করেছি। আইসোটোপ হলো এমন সাবস্টেন্স, প্রথম কথা এরা
একই মৌলের মানে ধরো হাইড্রোজেন হলে শুধুমাত্র হাইড্রোজেনেরই 2-3টে আইসোটোপ পাবো, অক্সিজেন হলে অক্সিজেনেরই আইসোটোপ পাবো, একই মৌলের, প্রথম কথা। তাই এদের সবার একটা জিনিস সেম, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার সেম, একই মৌলের হওয়ার জন্য অ্যাটমিক নাম্বার সেম। অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, যেটাকে বলছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে, প্রোটন সংখ্যা। তাহলে একই মৌলের হওয়ার দরুন অ্যাটমিক নাম্বার সেম বা প্রোটন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা আলাদা। এদের কোথায় আলাদা? ভর সংখ্যা আলাদা। যেমন একটা খুব সহজ এক্সাম্পল নিতে পারি আমরা, অনেক এক্সাম্পল নিতে পারি, যেমন কার্বনের। কার্বনের পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার কত গোপাল বলো? স্যার কার্বনের অ্যাটমিক নাম্বার 14, হ্যাঁ, সরি 6। 6, ভেরি গুড। কার্বনের ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 12। তবে এই কার্বনটা ছাড়াও আরো 2 ধরনের কার্বন প্রকৃতিতে বিদ্যমান, যাদের অ্যাটমিক নাম্বার সেম। অ্যাটমিক নাম্বার সেম হতেই হবে, তবেই এরা কার্বন। অ্যাটমিক নাম্বার 7 হয়ে গেলে সেটা আর কার্বন থাকবে না, সেটা নাইট্রোজেন হয়ে যাবে। বোঝাতে পারছি শ্রবণ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো অ্যাটমিক নাম্বার যদি 7 হয়ে যায় ওটা অক্সিজেন হয়ে যাবে, এই সরি তোমার নাইট্রোজেন হয়ে যাবে। তো কার্বন হতে গেলে অ্যাটমিক নাম্বার সেম হতে হবে। শুধু আলাদা কোথায়? এই তিনজনে আলাদা এদের ভর সংখ্যায়। ভর সংখ্যা, একজনের ভর সংখ্যা 12, একজনের 13, একজনের 14। প্রকৃতিতে এটাই সব থেকে বেশি বিদ্যমান, 99.9%। বাকিগুলো খুব অল্প পরিমাণে বিদ্যমান। তো এগুলো আমরা কার্বনের ভাই বলতে পারি, যাদের অ্যাটমিক নাম্বার সেম, আলাদা ভর সংখ্যায়। তো ভর সংখ্যা আলাদা হলে, অ্যাটমিক নাম্বার সেম হলে তাদেরকে আমরা আইসোটোপ বলি। যেমন অক্সিজেনের আইসোটোপ আছে, অক্সিজেনের আইসোটোপ আছে। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, 8O16 আছে, 8O17 আছে। অক্সিজেনের আইসোটোপ আছে। হাইড্রোজেনেরও আইসোটোপ আছে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, 3টে আইসোটোপ আছে হাইড্রোজেনের, 3টেরই অ্যাটমিক নাম্বার 1 হবে। বাট ভর সংখ্যা একজনের 1, একজনের 2, আর একজনের 3। এবার ভর সংখ্যা কি জিনিস? হোয়াট ইজ ভর সংখ্যা? ভর সংখ্যা হচ্ছে, যেমন আমরা এখানে দেখলাম যে অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই যে 3টে আইসোটোপ দেখতে পাচ্ছ হাইড্রোজেনের, এই 3টে আইসোটোপের নাম আছে আলাদা আলাদা। প্রথমটাকে বলা হয় প্রোটিয়াম, তারপরেরটাকে বলা হয় ডয়টেরিয়াম, এবং তারপরেরটাকে বলা হয় ট্রিটিয়াম। হাইড্রোজেনের আইসোটোপ গুলোর আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তো এবার ইজিলি উত্তর করা যাবে, প্রোটিয়াম তো হাইড্রোজেনেরই আইসোটোপ, প্যারা হাইড্রোজেন হাইড্রোজেনের আইসোটোপ নয়। ডয়টেরিয়ামও হাইড্রোজেন আইসোটোপ, ট্রিটিয়ামও হাইড্রোজেন আইসোটোপ। তাহলে এইটা আমাদের উত্তর হয়ে যাবে প্যারা হাইড্রোজেন, যেটা হাইড্রোজেনের আইসোটোপ নয়। স্যার বলছিলাম কোন কোন মৌলের যদি আইসোটোপ না হয় সেটা আমি কি করে বুঝবো? কোন মৌলের আইসোটোপ না হয় বলতে? প্রত্যেকটা মৌলের কি আইসোটোপ হয়ে থাকে? প্রায় প্রায় প্রত্যেকটা মৌলেরই আইসোটোপ প্রেজেন্ট রয়েছে। বোঝা গেল? তো এইটা নিয়ে আমাদের কি বলে মাথা ব্যথার কোনো কারণ নেই যে স্যার এরকম যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে দেবে কি যে নিচের কোন মৌলটির আইসোটোপ নেই, না এরকম প্রশ্ন দেওয়ার চান্স নেই। কারণ এখনো এমন অনেক মৌল আছে যাদের আইসোটোপ রয়েছে কিন্তু বিজ্ঞানীরা সেটাকে ধরতেই পারেনি, মানে আবিষ্কার করতে পারেনি। বোঝাতে পারলাম? আচ্ছা স্যার। What do we call the energy required to remove loosely bound electron from an atom? একটা পরমাণু থেকে যে লুজলি বাউন্ড ইলেকট্রনটা আছে সেটা বেরোনোর জন্য যে শক্তি দরকার হয় তাকে কি বলা হয়? ভেরি গুড কোশ্চেন, দেখি কেউ বলতে পারে কিনা।
স্যার আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। ওকে, চলো প্রথম কথা, এখানে দু তিনটে কথা তোমাদেরকে বুঝতে হবে। এই যে সেল এনার্জি বলে লেখা আছে, অ্যাকচুয়ালি সেল এনার্জি বলে নির্দিষ্ট কোনো টার্ম নেই। সেল এনার্জি অ্যাকচুয়ালি বোঝায় যে কোনো একটা সেলের, মানে আমাদের যে ইলেকট্রন সেল আছে তার এনার্জির কথা বলা হচ্ছে। অ্যাটম এনার্জি বলে নির্দিষ্ট কোনো টার্ম নেই, অ্যাটম এনার্জি বলে কিছু হয় না। এক্সাইটেশন এনার্জিও সেরকম বলে কিছু হয় না। এটার অ্যান্সার আয়োনাইজেশন এনার্জি। বাট ব্যাপারটা কি একটুখানি বোঝার চেষ্টা করি। একটা উদাহরণ নিই তাহলেই বোঝা যাবে। যেমন একটা মৌল যার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। সোডিয়ামের ইলেকট্রন স্ট্রাকচার যদি আমরা দেখি, মানে পরমাণুটা দেখতে কেমন, তাহলে ভেতরে সবারই মতো ভেতরে একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসে 11টা প্রোটন, 12টা নিউট্রন থাকে, 12টা নিউট্রন। আর বাইরে কক্ষপথ রয়েছে, তার মধ্যে প্রথম কক্ষপথে সবারই আমরা জানি 2টো ইলেকট্রন থাকবে। তারপরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে স্যার? 8খানা ইলেকট্রন থাকবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা এবং 8টা। এবং আরো একটা কক্ষপথ আমাদের বানাতে হবে, সেটাই সবশেষ কক্ষপথ, 18টা যার ইলেকট্রন। মধ্যে একটা ইলেকট্রন, 11টা ইলেকট্রন। ওকে, টোটাল 11টা ইলেকট্রন। তো এখানে 18টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, বাট আমাদের একটা দরকার ছিল, আমি একটা ইলেকট্রন রেখে দিলাম। এবার মন দিয়ে শুনবে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধর্মী আর প্রোটন হচ্ছে ধনাত্মক ধর্মী। প্রোটন গুলো কোথায় থাকে স্যার? প্রোটন গুলো থাকে পরমাণুর কেন্দ্রে, এই জায়গাটাতে প্রোটন থাকে এবং এই জায়গাটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা অলওয়েজ ধনাত্মক ধর্মী। আর বাইরে যে ইলেকট্রন গুলো আছে তারা নেগেটিভলি চার্জড বা ঋণাত্মক ধর্মী। তাই এই নেগেটিভলি চার্জ গুলোকে নিউক্লিয়াস ধনাত্মক ধর্মী হওয়ায় একটা আকর্ষণ বল অ্যাপ্লাই করে এই ইলেকট্রন গুলোর ওপর। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে আপাতত আমি এখানে 3টে কক্ষক দেখতে পাচ্ছি, এটা একটা, এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড। এখন এই 3টে কক্ষকের মধ্যে কোন কক্ষের মধ্যে ইলেকট্রন থাকলে বেশি আকর্ষণ বল অনুভব করবে? শ্রাবণ বলো, কোন কক্ষের মধ্যে ইলেকট্রন থাকলে বেশি আকর্ষণ বল অনুভব করবে? স্যার 1 নম্বর কক্ষপথে, মানে প্রথম কক্ষপথটাতে। প্রথম কক্ষপথ, মানে যেটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে, সেখানে হ্যাঁ। বেশি অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে। যত দূরে যাবে এই অ্যাট্রাকশন ফোর্স অনেক কম হতে থাকবে এবং সবার এই লাস্টে যে ইলেকট্রনটা আছে এটার ওপর অ্যাট্রাকশন ফোর্সটা অনেকটাই কম। এটাকেই বলা হয় লুজলি বাউন্ড ইলেকট্রন। বোঝা গেছে? এটা কি বলা হয়? লুজলি বাউন্ড ইলেকট্রন। অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী, কোনো একটা ইলেকট্রন যখন কোনো কক্ষপথে থাকে তার একটা নির্দিষ্ট শক্তি থাকে, মানে ওই শক্তিটা ওই কক্ষপথের সাথে ম্যাচ করলে ইলেকট্রনটা ওইখানেই থাকবে, ইলেকট্রন আর অন্য কোথাও যাবে না। বোঝা গেল? মানে এমন নয় যে এই ইলেকট্রনটা এই কক্ষপথের বদলে এই মাঝখানে ঘোরাঘুরি করবে, তা হবে না। অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি কি বলছে? কোয়ান্টাম থিওরি বলছে যে ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি থাকবে এবং সেই শক্তিটা কি হবে? ম্যাচ করতে হবে যে কক্ষপথে আছে, পুরোপুরি এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। এবার এই ইলেকট্রনটাকে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিয়ে দিই, বা ধরো সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, একটা মান আমি তোমাদের বোঝানোর জন্য নিচ্ছি, ভালো করে বুঝবে, এই জিনিসগুলো বোঝার রয়েছে। ধরো সাপোজ প্রথম এই যে লাস্ট যে কক্ষপথটা আছে তার শক্তি বা তার এনার্জি কত? তার এনার্জি ধরো 100।
একদম লাস্ট যে কক্ষপথটা আছে তার এনার্জি ধরো 100, এটা, আর এইটার এনার্জি হচ্ছে 70। তাহলে ওই 100 এনার্জির যে কক্ষপথ রয়েছে ওখানে যে ইলেকট্রনটা ঘুরছে তার মধ্যেও ওই 100 অ্যামাউন্ট অফ শক্তি আছে, ম্যাচ করছে, তাই ওই কক্ষপথে ঘুরছে। এখন যদি আমি ওখান থেকে কিছুটা এনার্জি বের করে নিই, যেমন ধরো আমি 10 পরিমাণ এনার্জি বের করে নিলাম, এখন ইলেকট্রনটার এনার্জি দাঁড়ালো 90, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি ইলেকট্রনটা ওইখান থেকে জাম্প করে এই কক্ষপথে চলে আসবে? কারণ এগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর, একদম ওপরেরটা যদি যাই উচ্চ শক্তি স্তর, ধীরে ধীরে আমি ভেতরের দিকে যত যাব শক্তি স্তর কমতে থাকবে। যদি আমি 10 পরিমাণ এনার্জি এখান থেকে বের করে নিই তাহলে 90 হলো, 90 হলে কি ওটা জাম্প করে তার আগের কক্ষপথে চলে যাবে? উত্তর হবে না। তার আগের কক্ষপথে তখনই যেতে পারে যদি আমি এক্স্যাক্টলি ওদের মাঝখানে যে ডিফারেন্স আছে সেই অ্যামাউন্ট অফ এনার্জি বের করে নিই। কত ডিফারেন্স আছে? 70 আর 100 এর মাঝখানে 30 ডিফারেন্স আছে। আমি যদি 30 অ্যামাউন্ট অফ এনার্জি বের করে নিই তবেই কি করতে পারে, ওই ইলেকট্রনটা ওখান থেকে এখানে শিফট করতে পারে। এটাই হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার ধারণা। আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এরকম যে কোনো একটা কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট থাকে। এবার ওই ইলেকট্রনকে যদি আমি এক্সটার্নালি কোনো এনার্জি দিই বা শক্তি দিই তাহলে ওই ইলেকট্রনটা ওখান থেকে বেরিয়ে যেতে পারে। কেন বেরোবে? কারণ অলরেডি ওটা লুজলি বাউন্ড ছিল, ওই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসতে পারে। ঠিক যত পরিমাণ এনার্জি দিলে ওই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসতে পারে, দিস ইজ নোন অ্যাজ আয়োনাইজেশন এনার্জি। কি বলা হয়? আয়োনাইজেশন এনার্জি। বোঝাতে পেরেছি সবাইকে হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? স্যার বের হওয়ার জন্য যে শক্তিটা প্রয়োগ করে সেটা বলছেন? ইয়েস, ইয়েস। মনে রাখতে হবে যে ধাতুগুলির আয়ন, যেগুলো যেগুলো মেটাল বা ধাতু, মেটাল, এদের আয়োনাইজেশন এনার্জি কম হয়। এদের আয়োনাইজেশন এনার্জি কম হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে ধাতুগুলোকে খুব অল্প এনার্জি দিলেই ওই লুজলি বাউন্ড ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যেতে পারে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেনে যাব। What is the relation between mass and wavelength of any matter as per de Broglie relation? আমাদের একটা তত্ত্ব রয়েছে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, ডি বগলি তত্ত্ব, ডি বগলির হাইপোথিসিস বলা হয়। তো এই তত্ত্ব অনুসারে মাস এবং ওয়েভলেংথের মধ্যে কি সম্পর্ক রয়েছে বলো? এটা জানি না স্যার, এই তত্ত্ব বিষয়টা। ওকে, কেউ জানো? চলো আমি বলে দিই হোয়াট ইজ ডি বগলি তত্ত্ব। এখন ডি বগলি কি বলতে চেয়েছে দেখো, মানে হঠাৎ করে এই তত্ত্বটা নিয়ে এলোই বা কেন? আচ্ছা 1 মিনিট একটু সবাই হোল্ড করবে। আচ্ছা দেখো, ডি বগলি কি বলতে চেয়েছেন? ডি বগলি বলছেন যে যে কোনো কণা বা যে কোনো পদার্থ এবং তরঙ্গ এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে লাইট বা আলো এটা কি, এটা কি একটা তরঙ্গ নাকি এটা একটা কণা? হোয়াট ইজ দিস? তো বলতে স্যার পারবে কণা। লাইট বা আলো কি? তো
তো লাইট বা আলো কি, এটা যখন আমরা বলতে গেলাম তখন বেশ কিছু তত্ত্ব সামনে এলো। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে কেউ কেউ লাইট বা আলোকে তরঙ্গ হিসেবে বর্ণনা করার চেষ্টা করলো, তবে আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা লাইটকে কণার আকারে এস্টাবলিশ করার চেষ্টা করলো এবং বলল যে লাইট তৈরি হয় কিছু কণা দিয়ে বা এনার্জি পার্টিকেলস দিয়ে, যেগুলোকে আমরা বলে থাকি ফোটন কণা, তাই না? কিন্তু ডি বগলি যিনি রয়েছেন তিনি আলো সম্পর্কিত একটা তত্ত্ব দিয়েছেন, যেটাকে বলা হয় দ্বৈতবাদ। মানে কি, লাইট অ্যাকচুয়ালি তরঙ্গ এবং তার সাথে সাথে কণাও। এবং ডি বগলি বলছেন যে যে কোনো পদার্থ বা যে কোনো কণা একসাথে তার দুটো ধর্মই থাকতে পারে, মানে সে কণা হিসেবেও এক্সিস্ট করতে পারে, আবার সে তরঙ্গ হিসেবেও এক্সিস্ট করতে পারে। ডি বগলি এই তত্ত্বটা দিয়েছিলেন 1924-এ। ডি বগলি হাইপোথিসিস বলা হয় এটাকে, কি বলা হয়ে থাকে? ডি বগলি হাইপোথিসিস। ওকে, তিনি বলছেন যে যে কোনো কণা বা যে কোনো পদার্থ দুটো ডুয়েল নেচারে থাকতে পারে, মানে তার ওয়েভ নেচারও থাকতে পারে এবং তার পার্টিকেল নেচারও থাকতে পারে। তাই কোনো একটা বস্তু বা কোনো একটা কণার তরঙ্গ যে ধর্ম থাকবে, তরঙ্গ ধর্ম থাকা মানে একটা কণা যদি তরঙ্গ ধর্ম শো করে তাহলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। যদি একটা কণা তরঙ্গ হয়ে যায় তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এবং ডি বগলির অনুযায়ী এই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, যেখানে ভি হচ্ছে বস্তুটার গতিবেগ, এম হচ্ছে বস্তুটার ভর এবং এইচ কে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এবার তোমরাই বলো, উপরে যে প্রশ্নটা লেখা আছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মাস অ্যান্ড ওয়েভলেংথ অফ এনি ম্যাটার অ্যাজ পার ডি বগলি রিলেশন। ডি বগলির তত্ত্ব অনুসারে বস্তুর ভরের সাথে তরঙ্গের কি সম্পর্ক? তো এটার সম্পর্কটা খুব সহজ হলো আমাদের, দেখো ল্যামডার সাথে এম এর কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। মনে থাকবে? আমি এখানে পুরোটাই লিখে দিলাম, যেটা যেটা লেখার দরকার ছিল এটা পড়বে তোমরা। ভেরি ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। দেখো অ্যাকচুয়ালি এই তত্ত্বগুলো জানার দরকার কেন, ভালো করে বুঝবে। দিজ আর সিলেবাস অফ 11-12। অ্যাটমিক স্ট্রাকচার এমন একটা সায়েন্সের টপিক যেখানে আমরা দেখবো যে কিছু পোর্শন সিলেবাসটার কিছু অংশ 9-10 অব্দি সীমাবদ্ধ, আবার কিছু অংশ আমরা দেখব যে 11-12 অব্দি সীমাবদ্ধ। আমরা যদি একটুখানি ডব্লিউবিসিএস মেন্সের দিকে যাই তাহলে দেখতে পাবো কিছু কিছু পার্সেন্টেজ অফ কোশ্চেন আছে, হয়তো খুব লিটল পার্সেন্টেজ, বাট তারা কিন্তু 11-12 থেকে কোশ্চেন জিজ্ঞাসা করছে। এবার অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন তাহলে আমরা কত দূর অব্দি পড়বো? 9-10 সিলেবাস অব্দি পড়বো নাকি 11-12 সিলেবাস অব্দি পড়বো? যদি তোমরা কি বলে ডব্লিউবিসিএস এর মেন্স এর জন্য প্রস্তুতি না নাও, মানে এই মুহূর্তে তোমরা যদি ডব্লিউবিসিএস প্রিলিমস অথবা পুলিশ বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমি সাজেস্ট করব 9-10 অব্দি ম্যাক্সিমাম তোমরা যাও। আর যদি ডব্লিউবিসিএস মেন্স এর জন্য কোরলি তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ফোকাস করছো ডব্লিউবিসিএস মেন্সটাকে, তার মানে তোমার প্রিলিমস ক্র্যাক হওয়ার হয়ে গেছে বা ক্র্যাক হওয়ার পজিশনে তুমি রয়েছো, তখন তোমাদেরকে বাকি যে অংশটুকু 11-12 এর সিলেবাসে এক্সট্রা রয়েছে সেই জায়গাটা তোমাদেরকে পড়তে হবে। কিন্তু পড়তে হবে বলে এমন নয় যে খুব ডিটেলে তোমাদের পড়তে হবে, কারণ অ্যাটমিক স্ট্রাকচার মোটেই ছোট নয়, 11-12 যথেষ্ট বড় একটা জায়গা, সেখানে বিভিন্ন রকম তত্ত্ব আছে।
সেই তত্ত্বগুলোর জাস্ট মিনিংটা কি বলতে চাইছে সেইটুকু তোমাদের জানতে হবে। ডিটেলে ওটা নিয়ে অনেক ম্যাথ হয়, ওটা নিয়ে অনেক নিউমেরিক্যালস তৈরি হয়, সেগুলো পরীক্ষায় কোনোদিনই আসে না, আর সেগুলো পড়তে গেলে তোমাদের টাইম নষ্ট হবে। যেমন ধরো এই যে প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে ডি বগলিতে, এই ডি বগলির যে তত্ত্ব তার যে জিস্ট সেটা আমি তোমাদেরকে বললাম। কি বললাম? যে যে কোনো বস্তু কণা যখন গতিশীল অবস্থায় রয়েছে তখন সেটা তার তরঙ্গ ধর্মও প্রকাশ করতে পারে। যেমন আলোকে আমরা, অনেকে বলছে তরঙ্গ, অনেকে বলছে না আলো একটা কণা, কিন্তু ডি বগলি কি বলছে না আলোর দুটো ধর্মই বর্তমান। আলো ফোটন কণা দিয়ে তৈরি এবং এই ফোটন কণাটার একটা তরঙ্গ ধর্মও বিদ্যমান, এবং কোনো একটা কণা যখন গতিবেগে রয়েছে তার এই যে তরঙ্গ ধর্ম বিদ্যমান হচ্ছে, তরঙ্গ হওয়া মানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এবং ডি বগলি বলছেন যে ওইটার তরঙ্গ দৈর্ঘ্যটা উইল বি ইকুয়ালস টু h/mv। এইটুকু জিনিস তোমাদের শুধু মনে রাখতে হবে। তো তরঙ্গ দৈর্ঘ্যটা কার সাথে ইকুয়াল হবে? h/mv, যেখানে v হচ্ছে গতিবেগ, m হচ্ছে ভর, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমাকে এইখানে যে প্রশ্নটা দিয়েছে যে ডি বগলির তত্ত্ব অনুযায়ী মাস এবং ওয়েভলেংথের সম্পর্ক কি, আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েভলেংথ আর এটা হচ্ছে মাস, পরিষ্কার দেখা যাচ্ছে একটা ইনভার্সলি রিলেশন। বোঝাতে পেরেছি সবাইকে? ইয়েস আর নো কিভাবে পড়তে হবে? হ্যাঁ স্যার। নেক্সট, what do we call the region of space around the nucleus where the probability of finding an electron is maximum? এটাও একটা কোশ্চেন যেটা 11-12 এর সিলেবাসের উপর তৈরি। দেখি তোমরা উত্তর দিতে পারো কেন, পারো কিনা। স্যার এখানে তো ওই অরবিটাল আর শেলের মধ্যে একটা কনফিউশন লাগছে আর কি। হুম, বেশ, আর কেউ? স্যার শেল হতে পারে এটা। সেল হতে পারে। চলো বলি। নাও প্রথম কথা হচ্ছে যে সেল নয়, সেল কাকে বলে? যে কোনো একটা ধরো পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো কক্ষপথ আছে, এই যে কক্ষপথ, দিজ আর কল সেল। বোঝা গেল? ইলেকট্রন ক্লাউডস বলতে গেলে আমাদের বলতে চাইছে যে যে জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। মানেটা কি স্যার? ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে মানে অ্যাকচুয়ালি আমরা যেভাবে ছোটবেলা থেকে 9-10 এর বইতে পড়ে বা 8 এর বইতে পড়ে আমরা অ্যাটমকে যেভাবে দেখে অভ্যস্ত সেটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস আর তার চারিদিকে কতগুলো কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। বাট অ্যাকচুয়ালি পরমাণু এরকম দেখতেই নয়, পরমাণু এরকম দেখতেই নয়, পরমাণু স্ট্রাকচারটা পুরোপুরি ভিন্ন রকমের। ওকে, তো আমরা দেখবো যে পরমাণু স্ট্রাকচার কি। মডার্ন ফিজিক্সে পরমাণু স্ট্রাকচার বোঝাতে গিয়ে আমরা যে জিনিসটা আমাদের একটুখানি বোঝা উচিত তার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি, এবং এই অনুযায়ী পরমাণুর স্ট্রাকচার বোঝানোর জন্য 4টে কোয়ান্টাম সংখ্যারও ডিফাইন করা হয়েছে, 4টে কোয়ান্টাম নাম্বার। এবং আমরা দেখব যে একটা পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে পরমাণুর যে ইলেকট্রনস গুলো রয়েছে সেগুলো এই যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, যেইখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি সেই অঞ্চলটাকে
আমরা নাম দিয়েছি অরবাইটাল। মনে থাকবে, একদম ডাইরেক্টলি ইনফরমেশনটা তোমাদের মাথায় রাখতে হবে যে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি সেই অঞ্চলটাকে আমরা বলছি অরবাইটাল, নট ইলেকট্রন ক্রাউড, নট সেল। সেল মানে বুঝে গেছি যে পরমাণুর চারিদিকে যে কক্ষপথ ইলেকট্রনটা ঘুরছে তাকে বলছি সেল। বাট যে অঞ্চলে একটা ইলেকট্রন ক্লাউড দেখতে পাই বা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম সেই অঞ্চলটাকে আমরা বলছি অরবাইটাল। নেক্সট, which model of an atom is similar to a Christmas pudding? পুডিং এর মতো দেখতে কোন মডেল অফ অ্যাটমটা বলো? দেখো, থমসনস মডেল মনে হচ্ছে এটা। চলো ভালো করে বোঝো। আমরা দেখব যে একটা পরমাণু, প্রথমে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী আছেন, এই যে এখন ডাল্টনস বলে লেখা রয়েছে। ডাল্টনস পরমাণু সম্পর্কে যেটা বলতে চাইলো যে এটা একটা সার্কুলার সলিড অবজেক্ট পরমাণু সম্পর্কে। এবং ডাল্টন কি বললেন? ডাল্টন বললেন পরমাণুকে না ভাঙা যায় না ক্রিয়েট করা যায়, এইটা হচ্ছে পরমাণুর মডেল। বাট পরবর্তীকালে দেখা গেল যে পরমাণুর ভেতরে আবার কতগুলো ছোট ছোট পার্টিকেলস প্রেজেন্ট আছে, এবং এই পার্টিকেলস গুলোকে আমরা বলছি সাব অ্যাটমিক পার্টিকেল। বোঝা গেল? সাব অ্যাটমিক পার্টিকেল, এগুলোকে আমরা বলছি কি সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে একটা গেল তোমার ডাল্টনের তত্ত্ব, এবং তারপরে ধারণা এলো সাব অ্যাটমিক পার্টিকেলের, এবং প্রথম সাব অ্যাটমিক পার্টিকেল যেটা আবিষ্কার হলো তার নাম হচ্ছে ইলেকট্রন। এবং ইলেকট্রনের আবিষ্কর্তাকে কে বলবে ফটাফট বলো? স্যার জে জে থমসন। তার নাম হচ্ছে থমসন। ভেরি গুড। তারপরে যেটা আবিষ্কার হলো সেটা হচ্ছে প্রোটন, এবং প্রোটনের আবিষ্কর্তাকে স্যার রাদারফোর্ড অথবা গোল্ডস্টাইন বলা যেতে পারে। ইয়েস, রাদারফোর্ড অবশ্যই অ্যান্সার করবে, বাট রাদারফোর্ড যদি না থাকে দেন গোল্ডস্টাইন অ্যান্সার করবে, গোল্ডস্টাইন। ওকে। এবং তারপরে নেক্সট যেটা আবিষ্কৃত হলো সেটা হচ্ছে যে নিউট্রন, এবং নিউটনের আবিষ্কর্তা স্যাডউইক। স্যাডউইক। এবার যখন এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আবিষ্কার হলো তখন দরকার পড়লো যে এই সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো রয়েছে এগুলো পরমাণুর মধ্যে কিরকম ভাবে অবস্থান করে এটা দেখার। এবং তখনই বিজ্ঞানীরা শুরু করলো যে এই সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো কিভাবে এই একটা পরমাণুর মধ্যে থাকতে পারে সেট অনুযায়ী বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম মডেল দিতে থাকলো, বিভিন্ন রকম মডেল, পরমাণুর মডেল। যেমন প্রথম যিনি পরমাণু সম্পর্কে মডেল দিয়েছেন তার নাম হচ্ছে থমসন মডেল। আমরা তারপর একজনের নাম জানবো যেটা নিয়ে আগের ক্লাসে আমি একটু ডিটেলেই বলেছিলাম বেশ কিছু কথা, তার নাম হচ্ছে রাদারফোর্ড মডেল। এই থমসন হচ্ছে ইনি যিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, তিনি প্রথম পরমাণু সম্পর্কে একটা মডেল দিয়েছিলেন। থমসনের মডেল অনুযায়ী কি বলছে থমসনের মডেল? থমসনের মডেল বলছে যে একটা পরমাণু পুরোটাই হচ্ছে একটা ধনাত্মক চার্জযুক্ত জিনিস, এবং তার মধ্যে ইলেকট্রন, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কোনো কোনো জায়গায় এমবেডেড থাকে। এবং এই মডেলটাকে থমসন নাম দিয়েছিলেন প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল, পুডিং মডেল। এর আরেকটা নাম আছে ওয়াটারমেলন মডেল, ওয়াটারমেলন মডেল। তাহলে প্লাম পুডিং মডেল বা ক্রিসমাস পুডিং এর মতো দেখতে মডেল অ্যাটম সম্পর্কে দিয়েছিলেন কে? থমসন। তারপরে দিয়েছিলেন রাদারফোর্ড। তারপরে আমরা পাবো বোর মডেল, এবং আধুনিক সময়ে আমরা যে মডেলগুলো দেখতে পাই। ডেভেলপমেন্ট অ্যাটমিক স্ট্রাকচারের এইভাবে হয়েছে ধীরে ধীরে।
বাপ্পাদিত্য বোঝা যাচ্ছে? চলো, আগের দিন আমরা রাদারফোর্ড মডেল সম্পর্কে বেশ কিছু কথা বলছিলাম। রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর ভেতরে একটা জায়গা আছে যেটাকে রাদারফোর্ড বলছেন নিউক্লিয়াস, এবং এইখানে সমস্ত ধনাত্মক চার্জযুক্ত অংশ থাকে এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ রাদারফোর্ড মডেল। এবার এই রাদারফোর্ড মডেলের মধ্যে বেশ কিছু ত্রুটি ছিল। এই মডেলটাই আমরা দেখে অভ্যস্ত, বাট এটার মধ্যে বেশ কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলোকে কারেকশন করে বোর মডেল দিল, এবং আমরা 9-10 বইতে অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে যে মডেলগুলো দেখতে পাই, যে ছবিগুলো দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বোরের মডেল, নিলস বোর। ওকে, রাদারফোর্ড এই মডেলটা দেওয়ার জন্য একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার নাম কি? আগের দিন বলেছিলাম, গোপাল বলো। সেই পরীক্ষার নাম কি? স্যার ওই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা ছিল। ভেরি গুড, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাটার মাধ্যমে রাদারফোর্ড তার মডেল দিয়েছিলেন। এবং এই মডেল, এই পরীক্ষাটা করার সময় রাদারফোর্ড একটা একটা ফয়েল নিয়েছিলেন। সেই ফয়েলের মধ্যে আলফা কণা দিয়ে আঘাত করেছিলেন, এই জন্য নাম হচ্ছে কি আলফা কণা। একটা ফয়েল নিয়েছিলেন, ফয়েল মানে একটা পাতলা সিট, খুবই ক্ষুদ্র এবং খুবই পাতলা, ভেরি ভেরি থিন। আমি আগের দিন বলেছিলাম প্রায় 1000 অ্যাটম। 1000 অ্যাটম কথাটার মানে কি? অ্যাটম কতটা ছোট তোমরা আন্দাজ করতে পারছো যে এটাকে একদমই হাইলি স্ট্রংগেস্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা অত্যন্ত কষ্টকর, এতটাই অ্যাটম এর দৈর্ঘ্য ছোট। এই রকম 1000 খানা অ্যাটম যদি একসঙ্গে রাখি, তাহলে যে পুরুত্বটা তৈরি হতে পারে সেটাও অত্যন্ত মাইক্রোস্কোপিক, সেটাকেও দেখা মুশকিল। মানে অ্যাটলিস্ট দেখা যেতে পারে যদি একটু মাইক্রোস্কোপ দিয়ে আমরা ইউজ করি। 1000 খানা অ্যাটম যতটা যতটা তোমার লেন্থ হতে পারে, এতটা পুরুত্বের একটা ফয়েল ইউজ করেছিলেন রাদারফোর্ড এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা করার জন্য। এবং এর জন্য যে মেটেরিয়ালটা তিনি ইউজ করেছিলেন সেটা কি? কোন মেটেরিয়াল ইউজ করেছিলেন গোপাল? গোল্ড। গোল্ড বা সোনা ইউজ করেছিলেন। কেন গোল্ড ইউজ করেছিলেন সেই কারণটাও বলেছিলাম। ম্যালিয়াবিলিটি বেশি। ভেরি গুড, কারণ সোনাকেই একমাত্র এতটা পাতলা সিড বানানো সম্ভব, যতগুলো ধাতু রয়েছে তাদের মধ্যে ম্যালিয়েবিলিটি বা এই যে প্রসারণশীলতা সব থেকে বেশি হচ্ছে সোনার। এই কারণে তিনি সোনা ইউজ করেছিলেন। তো আগের দিন এগুলো আলোচনা হয়েছে, আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে যারা আমার আগের ক্লাসটা করনি। নেক্সট, নেম অ্যান অ্যাটম ইন হুইচ দ্য নিউক্লিয়াস অফ দ্যাট অ্যাটম ডাজ নট কন্টেন এনি নিউট্রনস। এমন একটা অ্যাটমের নাম বলো যার নিউক্লিয়াসের মধ্যে কোনো নিউট্রনই নেই। স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন বলছে গোপাল, তাই কি? উত্তর হবে ইয়েস, হাইড্রোজেন। ভেরি গুড, একমাত্র হাইড্রোজেন আছে। আমরা যদি হাইড্রোজেনের অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, সেই নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন আছে এবং বাইরে একটা ইলেকট্রন কক্ষ যেখানে একটা ইলেকট্রন আছে, আর কিছু নেই। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হাইড্রোজেন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হাইড্রোজেন 1H, এবং যেটার অ্যাটমিক নাম্বার 1। এই জন্য দেখুন নিচে লেখা হয় অ্যাটমিক নাম্বার আর উপরে লেখা হয় মাস নাম্বার। মাস নাম্বার কাকে বলে? মাস নাম্বার স্যার নিউট্রন আর প্রোটনের সংখ্যার যোগফল। এখানে যেহেতু নিউট্রন নেই, 0 নিউট্রন, তাই এর মাস নাম্বারও 1। বুঝতে পেরেছি? এর মাস নাম্বারও 1। স্যার বলছিলাম যে মাস নাম্বার না জানলে কি আমরা নিউটন সংখ্যাটা বের করতে পারবো? পারবে না। বোঝা গেল? এক্সামে যদি আমাদের স্যার মানে ইলেকট্রন প্রোটন বা নিউটন সংখ্যা বার করতে বলে, সেক্ষেত্রে কি না মাস নাম্বারটা ওরা বলে দেবে? মাস নাম্বারটা মাস্ট, মাস নাম্বারটা তোমাকে জানতেই হবে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে বলেই দেবে। আর আমি তোমাদের আগের দিন বলেছিলাম 1 থেকে 20 অবধি একটু মুখস্থ করবে মাস নাম্বারটা, ঠিক আছে? 1 থেকে 20 অবধি। In 1932 who had discovered neutron? এটা অলরেডি আমি বলেছি, এটার উত্তর হবে জেমস স্যাডউইক। জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন 1932 তে। গোল্ডস্টেন, এটা আমরা প্রোটনের ডিসকভারির সাথে পরিচিত।
রাদারফোর্ডের নামটা আমরা দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি। এক হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের আবিষ্কর্তা রাদারফোর্ড, প্লাস প্রোটনের আবিষ্কর্তাও রাদারফোর্ডই। যে থমসন অবশ্যই ইলেকট্রন। বারবার বলছি এগুলো, তোমাদের বারবার বলছি, তোমাদের ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কি হবে? ভেরি গুড কোশ্চেন, বলো। স্যার 282, মানে 11 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, তো প্রথমটাতে 2, তারপরে 8, তারপরে 2, সরি 1 1 হবে স্যার, এই অপশন 1 হবে স্যার, হ্যাঁ মানে 281 হবে স্যার। 281, ভেরি গুড। দেখো এগুলো কিভাবে করতে হবে, এগুলো খুবই সহজ। প্রথম কথা হচ্ছে আমি তোমাদের বলেছি যে 1 to 20 প্রত্যেকটা এলিমেন্টস, 1 to 20 মানে অ্যাটমিক নাম্বার 1 থেকে শুরু করে অ্যাটমিক নাম্বার 20 প্রত্যেকটা এলিমেন্টস এর তোমাদের মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো তোমাদের ক্যালসিয়াম অব্দি অ্যাটলিস্ট 20টা মুখস্থ করতে হবে। সোডিয়াম আসছে কত নম্বরে? সোডিয়াম আসছে 11 নম্বরে। সোডিয়াম, তো সোডিয়ামের 11খানা ইলেকট্রন রয়েছে। এবার এই 11খানা ইলেকট্রন কিভাবে আমরা আঁকবো, সেটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো এটা করা খুবই সহজ, এটার কিছু নিয়ম রয়েছে, মনে রাখতে হবে। যে আমি আমি এঁকে দিচ্ছি এখানে, ভালো করে শুনে নাও, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। হাইড্রোজেন, হাইড্রোজেন 1 নম্বর, তো এর অ্যাটমিক স্ট্রাকচার 1, তো প্রথম কক্ষপথে একটাই ইলেকট্রন থাকবে। অ্যাটমিক স্ট্রাকচার 1 মানে একটাই ইলেকট্রন আছে। যেমন হিলিয়ামের কথায় চলে আসি, হিলিয়ামের 2টো ইলেকট্রন, তো প্রথম কক্ষপথেই 2টো ইলেকট্রন থাকবে। এবারে আসি লিথিয়াম, লিথিয়ামের 3 হবে, 3 হলে প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে একটা থাকবে, তার মানে প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম 2টোই থাকতে পারে। ঠিক আছে, এরপরে আসি বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে কত হবে? প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথেও 2টো, কারণ বেরিলিয়ামের হচ্ছে 4। তারপরে আসি বোরন, বোরনের হচ্ছে 5, 5 হলে প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 3টে। এইভাবে তোমরা যদি করো, আমি সবকটা করব না, তোমরা আমাকে কিছু কিছু বলবে। যেমন ধরো আমি যদি বলি যে নিয়ন বা ফ্লুরিন বলো, ফ্লুরিন, ফ্লুরিনের স্ট্রাকচার কি হবে? ফ্লুরিনের ক্ষেত্রে বলো কি হতে পারে? ফ্লুরিনের হচ্ছে 9, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9, বলো। স্যার 2 2 আর 7, 8 আর 1 2, তারপরে 2 বলো স্যার 2 এর 7 পরে হবে তারপরে স্যার। 7 হবে, 7 ভেরি গুড, 2 এর পরে 7 হবে, 2 7। তারপরে চলে আসি নিয়ন, নিয়নের ক্ষেত্রে 10 হয়, 10 হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার মানে 10টা ইলেকট্রন, তাহলে প্রথম 2 তে কক্ষপথে 2টো, 8টা, তারপরে এর কক্ষপথে মধ্যে 8টা, স্টেবল হয়ে যায়। 2 8 এ 10। দিস ইজ স্টেবল, দিস ইজ স্টেবল স্ট্রাকচার, কারণ হ্যাঁ, বাইরের কক্ষে 8টা থাকা মানে স্টেবল হয়ে যায়, এই জন্য এরা নোবেল, কারণ এরা নোবেল গ্যাস। রিয়াকশন করে না। ওকে, এবারে আসি, এরপরেই আসে সোডিয়াম 11 নম্বর। তো দ্বিতীয় কক্ষপথে ম্যাক্সিমাম 8টাই থাকতে পারে, তো 2 8 এর পর 1 এ চলে যাবে, 2 8 এর পর কোথায় চলে যাবে? 1 এ। এবার এইভাবে তোমরা আমাকে বলবে যে ধরো সাপোজ আর্গন, আর্গনের স্ট্রাকচার বলো। আর্গনের হচ্ছে 18, কি হবে তাহলে বলো? 2 8 2 8 এবং 8, আর্গন, 8 তাই তো? আর্গনের হচ্ছে 2 8 8, ভেরি গুড। এবারে আমরা চলে আসি ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর, তাহলে কি হবে বলো? 2 8 2 8 স্যার 18 হলো, 2 8, তারপরে কত হবে? স্যার দেখো 2 এর পর 8, 8 এর পর কত হয়? 8 এর পরে মানে স্যার 10 18টা কিন্তু থাকতে ওখানে পারবে। হয় না সেটা। দেখো এখানেই কনফিউশন ক্যালসিয়াম থেকে। হ্যাঁ, ক্যালসিয়ামের আগেরটা যদি আমরা দেখি যে পটাশিয়াম, পটাশিয়ামের 19টা, এখান থেকে কনফিউশন শুরু হয়। প্রথম কক্ষপথে 2টো তো সবাই ইজিলি বসিয়ে দেবে, কারণ প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম 2টোই বসতে পারে। তারপরের কক্ষপথে ম্যাক্সিমাম 8টা বসতে পারে, 8টা আমি বসিয়ে দিলাম। এখন তৃতীয় কক্ষপথে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে কোন কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কোন কক্ষপথে 2n স্কয়ার। সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তা ডিসাইড হয় যে সূত্র দিয়ে, সেটা কি? সেটা 2n হচ্ছে স্কয়ার। 2n স্কয়ার, ভেরি গুড।
2n², যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। তাহলে দেখো এটা আমাদের দুটো কক্ষপথ অলরেডি হয়ে গেছে। এবার 3 নম্বর কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? আমি যদি n এর জায়গায় 3 বসাই, তাহলে 3 3 এ 9, 3 মানে 9, 9 × 2 18টা, ম্যাক্সিমাম 18টা থাকতে পারে। এখন ম্যাক্সিমাম 18টা থাকতে পারে মানে আমি এখানে 2 8-এর পর আরেকটা এখানে 9 দিয়ে দিলাম, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে। তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ এখানেই আরো একটা নিয়ম ইনক্লুডেড। কি ইনক্লুডেড? যে যেখানে আমি 9 বসাচ্ছি সেটাই যদি সব থেকে বাইরের কক্ষপথ হয়ে যায় তাহলে ওখানে 9 করা যাবে না, তাহলে ওখানে ম্যাক্সিমাম আমি 8 করতে পারি। হ্যাঁ, দ্যাটস ওয়াই একটা এখানে কাজে 8 করতে হবে আর একটাকে সাইড করতে হবে, একটাকে তার পরের কক্ষপথে পাঠাতে হবে। দিস ইজ দ্য রুল। শ্রাবণ, বুঝতে পেরেছো? ওই একটা কি মানে চতুর্থ কক্ষপথে যাবে চতুর্থ নাকি? কক্ষপথে, হ্যাঁ, চতুর্থ কক্ষপথে চলে যাবে। ঠিক আছে। একই রকম ভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 2 8-এ 10 হলো, এরপরে আরো 10টা রয়েছে। তো আমি এখানে 10 বসিয়ে দিতে পারতাম, কারণ এখানে ম্যাক্সিমাম 18টা তো রাখতেই পারি, 8টা কিন্তু হবে আর এখানে বাইরে 10টা দুটো। বসানো যাবে না, কারণ ওটা তখন সব থেকে বাইরের কক্ষপথ হয়ে যাচ্ছে। সব থেকে বাইরের কক্ষপথ হয়ে গেলে আমি 10টা রাখতে পারি না, ম্যাক্সিমাম 8টা রাখতে পারি। তাহলে বাকি দুটোকে আমাদের সাইড করে দিতে হবে। ঠিক আছে। এবার তাহলে তোমরা আমাকে জানাবে যে তোমরা আমাকে জানাবে যে ধরো সাপোজ স্যার জিঙ্কেরটা কিভাবে করবো? জিঙ্কেরটা, চলো জিঙ্কেরটাই করি। Zn30, এটা কি হবে? 2 8 বলো। 18, 2 হ্যাঁ 2 8, 8 10 হলো, তারপরে আরো তো তারপর 18, 20টা আছে। 18, এরপরে দেখো আমি ম্যাক্সিমাম তো 18টা রাখতেই পারি, হ্যাঁ 28, এখনো দুটো বাকি রয়ে গেছে, তো আমি বাকি দুটোকে এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমার ওই প্রবলেমটা আর হলো না, যেটা দরকার ছিল, যে বাইরের কক্ষপথে বাইরের কক্ষপথে 8টা হওয়া যাবে না, সেই নিয়ম আমাদের ব্রেক হচ্ছে না। বুঝতে পারলাম? তো অ্যাটলিস্ট তোমরা 20টা মুখস্থ করবে অ্যাটমিক নাম্বার, এবং সেই অনুযায়ী নিজেরা তোমার কনফিগারেশন লিখবে। আর 30 অবধি মুখস্থ না করলেও চলবে, অ্যাটলিস্ট কনফিগারেশনটা লেখার চেষ্টা করবে, দেখবে যে কনফিউশন কোথাও আসছে কিনা। তাহলে এখানে আমরা বুঝে গেছি যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2 8 1 হবে। নেক্সট, when atoms bond together chemically that are formed, যখন পরমাণুগুলো কেমিক্যালি যুক্ত হয় তখন কি তৈরি হয়? স্যার এলিমেন্টস, মলিকিউলস। মলিকিউল তৈরি হয়, বোথ এলিমেন্টস এন্ড অ্যালয় তৈরি হয়। বলো। ভালো করে ভেবে চিন্তে উত্তর দিতে হবে কিন্তু, খুবই ভালো প্রশ্ন। কনফিউশন রয়েছে এখানে বেশ কিছু। গোপাল কে বললো মলিকিউলস? স্যার আমি বলেছি। একদম পারফেক্ট, কি মলিকিউলসই হবে। বাপ্পাদিত্য কি বলছো? কি মনে হচ্ছে? হ্যাঁ, সি, both সি, element। বোথ এলিমেন্টস এন্ড অ্যালয়। দেখো এই জায়গাটা আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। এই কোশ্চেনটা দেওয়া হয়েছে এই কনফিউশন গুলো থাকে বলেই মানুষের। ঠিক আছে। হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্টটা কি জিনিস গোপাল বলো তো, এলিমেন্টসটা কেন উত্তর হলো না? এলিমেন্টসটা কি জিনিস? দেখ, ক্লিয়ার করে নাও আজকে। প্রথম কথা, আমি যদি কোনো একটা পদার্থের কথা বলি, পদার্থ মানে কি বোঝায়? আমাদের চারিদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পদার্থ। এখন আমাদের চারিদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেটা কি আদৌ কণা? আমরা কি কণা দেখতে পাচ্ছি? না, আমরা কোনো একটা বস্তু দেখতে পাচ্ছি, সেটাকে আমরা পদার্থ হিসেবে চিহ্নিত করছি। এই যে গ্যাস, এই যে তোমার কোনো একটা অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে ধরো জল, যা কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পদার্থ। মানে আমরা মেজরলি, বা আমরা যদি একটু বৃহত্তর ক্ষেত্রে বিচার করি,
তাহলে আমরা সেটাকে পদার্থ বলছি। এখন পদার্থটা কি দিয়ে তৈরি হয়েছে এলিমেন্টাল লেভেলে যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো যে ওটা একটা বেসিক্যালি পদার্থের কণা। পদার্থটা যেটা দিয়ে তৈরি হয়েছে তার নাম হচ্ছে পদার্থের কণা। তাহলে পদার্থ আলাদা জিনিস, পদার্থ যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা আলাদা জিনিস। এখন পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো ভাবে কেন, আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক, মৌল, যেটাকে আমরা বলছি মৌলিক পদার্থ। মানে আমাদের সামনে যদি কোনো একটা পদার্থ এমন থাকে যেটা নিজেই বিশুদ্ধ, পুরোপুরি বিশুদ্ধ, উদাহরণ, এমন একটা গ্লাস জল আছে যেটার মধ্যে জলের কণা ছাড়া আর অন্য কোনো কণা নেই, পুরোপুরি বিশুদ্ধ, ঠিক আছে? যেমন ধরো তোমার সামনে যদি একটা লোহার দণ্ড রেখে দিই এবং এই লোহার দণ্ডটার মধ্যে লোহা ছাড়া আর যদি অন্য কিছু না থাকে, তো অনেকেই বলবে স্যার এরকম তো পাওয়া যায়, অ্যাকচুয়ালি পাওয়া সম্ভব নয়, খুব কঠিন। তোমাদের সামনে যে কোনো লোহার জিনিস তুমি তুলে নাও, সেই লোহার জিনিসটা পিওর লোহা নয়, ওর মধ্যে কিছুটা কার্বন, নিকেল, ক্রোমিয়াম এইসব ঢুকে রয়েছে। ওটা অ্যাকচুয়ালি একটা মিশ্রণ। আমাদের চারিদিকে 99% জিনিস আসলে একটা মিশ্রণ। বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধটাও দু রকম হতে পারে, আইদার মৌল অথবা যৌগ। যদি মৌল হয় তাহলে সেটা একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি, আর যদি যৌগ হয় তাহলে বিভিন্ন রকম। যেমন আমি যদি জলের কথা বলি, জল একটা যৌগ। যদি আমি CO2 কথা বলি, এটাও একটা যৌগ। যেমন আমি নুন খাই, আমরা NaCl এর কথা বলি, এটা একটা যৌগ। কিন্তু যদি মৌলের কথা বলি তাহলে আমাদের বলতে হবে ধরো পিওর লোহার একটা কিছু জিনিস, ধরো পিওর গোল্ডের একটা বিস্কুট, পিওর গোল্ড, যার মধ্যে গোল্ড ছাড়া অন্য কিছু নেই, পিওর লোহা, যার মধ্যে লোহা ছাড়া অন্য কিছু নেই। মানে ওইটাকে আমি নাম দিয়েছি, ধরো পিওর সোনার বিস্কুট তোমার সামনে রয়েছে, তাহলে সেটাকে আমরা নাম দিয়েছি গোল্ড। কিন্তু তোমাকে দোকানে বললো যে এই নাও পিওর গোল্ড, তার মানে কি সত্যি পিওর? না, ওর মধ্যে কিছুটা খাদ থাকতে পারে। কিন্তু সেটা আপাতত যদি আমি ভুলে যাই, তাহলে পিওর গোল্ড বলতে যেটা বোঝায় যে শুধুমাত্র সোনারি পার্টিকেলস রয়েছে। আমাকে যদি কোনো একটা গ্যাস সিলিন্ডার দেওয়া হয় এবং তার মধ্যে যদি শুধুই অক্সিজেন থাকে, তাহলে আমি বলবো পিওর অক্সিজেনের গ্যাস সিলিন্ডার। যদি শুধুমাত্র নাইট্রোজেন থাকে তাহলে বলবো পিওর নাইট্রোজেনের গ্যাস সিলিন্ডার। কিন্তু আমাদের চারিপাশে যে বায়ুটা আছে, ওই বায়ুটার মধ্যে অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে, সবকিছু আছে। দিস ইজ মিক্সার বা মিশ্রণ। বোঝাতে পারছি? তাহলে যদি পিওরলি অক্সিজেন হয়, পিওরলি নাইট্রোজেন হয়, মানে যেখানে নাইট্রোজেন ছাড়া এন ছাড়া আর কিছু আর অন্য কোনো পরমাণু নেই, তাহলে সেটাকে বলছি আমরা মৌল বা এলিমেন্ট। এরকম মৌল পৃথিবীতে খুব কমই আছে। কতগুলো মৌল আছে? 118 খানা। কতগুলো যৌগ আছে? এই 118 খানা মৌল থেকে কয়েক লাখ যৌগ তৈরি হয়েছে, কয়েক লক্ষ। আবার এই কয়েক লক্ষ যৌগ এবং মৌল মিশিয়ে মিশ্রণ তৈরি হয়েছে কয়েক কোটি। বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ। স্যার বললাম যৌগ আর মিশ্রণের মধ্যে ডিফারেন্সটা কি আছে? যৌগ আর মিশ্রণের মধ্যে ডিফারেন্স কি? ভেরি গুড কোশ্চেন, মন দিয়ে শুনবে। জলের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের কোনো গুণ থাকে না, আলাদা নতুন একটা হুম ধর্মবিষ্ট পদার্থ তৈরি হয়। হুম শোনো, যৌগ এবং মিশ্রণের মধ্যে তফাৎ কোথায়, এটা এটা বোঝাটা খুবই জরুরি। এটা বুঝলে অনেকটা ধারণা তোমাদের ক্লিয়ার হবে। সেটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, ধরো সাপোজ তোমার সামনে, ধরো সাপোজ তোমার সামনে যদি আমি একটা পদার্থ রাখি,
এই পদার্থটার মধ্যে আমি দুটো গ্যাস নিয়েছি, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস এবং একটা হচ্ছে কার্বন গ্যাস, কার্বনের ধরো গুঁড়ো। নাও এই দুটোকে আমি মিক্স করে দিলাম। এবার কিভাবে মিশ্রণ করলাম? যে কোনো ভাবে। আমি ধরো প্রথমটা 10 কিলো নিয়েছি, 10 আয়তন নিয়েছি, আর এটা ধরো 5 আয়তন নিয়েছি, দিলাম মিক্স করে। এর ফলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে মিশ্রণ। যেমন ধরো তোমরা সবাই চানাচুর খেয়েছো, চানাচুরের মধ্যে বাদাম থাকে, ঝুড়ি থাকে, আদার্স আরো অনেক কিছু থাকে। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এগুলোর অনুপাত একদম ফিক্সড সব ক্ষেত্রেই কি থাকে? মানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো চানাচুরের প্যাকেট খুললে তাতে দেখবে বাদামের পরিমাণটা হয়তো একটু বেশি, কোনোটা খুললে তার মধ্যে বাদামের পরিমাণটা একটু কম, ঝুড়ির পরিমাণটা বেশি। কিন্তু দুটোকেই আমি চানাচুরের প্যাকেটই তো বলছি, দুটোকেই আমি চানাচুর বলছি। তো চানাচুরটাকে আমি অ্যাকচুয়ালি একটা মিশ্রণ বলবো, যার যেটা যেটা যে উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানগুলোর অনুপাত নির্দিষ্ট নয়। এবার আমি ধরো জলের ক্ষেত্রে যদি বলি, H2O আমরা সবাই জানি H2O দিয়ে তৈরি। এখন H2O মানে হাইড্রোজেন 2 অনুপাত থাকলে দুটো পরমাণু হাইড্রোজেন থাকলে একটা পরিমাণ অক্সিজেন যুক্ত হবে। এখন আমি পুকুর থেকে জল নিয়ে এলাম, সেখানেও H2O প্রেজেন্ট, সমুদ্রতেও H2O প্রেজেন্ট, নর্দমার জলেও H2O প্রেজেন্ট, তোমার বাড়িতে মিনারেল ওয়াটারের মধ্যেও H2O প্রেজেন্ট। এমনটা কি হয় যে সমুদ্রের জলে 5টা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, আর ড্রেনের জলে 2টো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে? এমনটা কি হয় গোপাল? না স্যার, এটা তো হয় না। সো যৌগ বলতে যেটা বোঝায় যেখানে ওইটা যেগুলো দিয়ে তৈরি হয়েছে, যে কণাগুলো বা যে উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত অলওয়েজ থাকবে, তাদের মধ্যে একটা কেমিক্যাল বন্ডিং থাকবে। কিন্তু মিশ্রণের মধ্যে উপাদানগুলোর মধ্যে কোনো কেমিক্যাল বন্ডিং থাকে না এবং নির্দিষ্ট অনুপাতেও তারা থাকে না। বুঝতে পেরেছি? স্যার, একটা মিশ্রণের এক্সাম্পল দেওয়া যেতে পারে? মিশ্রণের এক্সাম্পল ধরো আমি জলের মধ্যে দিলাম নুন গুলে, তাহলে এটা কি তৈরি হলো বলো? জলের মধ্যে নুন গুলে দিলাম, লবণ জল তৈরি হলো। লবণ জল তৈরি হলো। না এটাকে আমরা যৌগ বলবো না মিশ্রণ বলবো? এটাকে আমরা মিশ্রণ বলবো। কেন মিশ্রণ, কারণ মিশ্রণ এর তো কোনো বলবো? অনুপাত ঠিক নেই। এটা কোনো অনুপাত ঠিক নেই, আমি বেশি নুনও দিতে পারি, কম নুনও দিতে পারি। এবং এইখানে জলের অণু, জলের কণা এবং লবণের কণার মধ্যে কোনো কেমিক্যাল বন্ডিং তৈরি হচ্ছে না। বুঝতে পেরেছি? আমাদের চারিদিকে যে কোনো তুমি জিনিস তুলে নাও, সবই হচ্ছে মিশ্রণ, সবই হচ্ছে মিশ্রণ। পিওর যৌগ, পিওর মৌল আমাদের চারিদিকে নেই বললেই চলে। পিওর যৌগ যেমন পিওর যৌগের কথা যদি বলি, আমার যদি শুধু NaCl কণাই থাকে, শুধু লবণ NaCl, তাহলে সেটাকে আমি বলতে পারি পিওর যৌগ রয়েছে এটা, কিন্তু সেটা হয় না আদতে। বুঝতে পেরেছি? যাই হোক, আচ্ছা স্যার। এবার আমার বলার বক্তব্য যেটা আমার বোঝানোর দরকার ছিল, যে পদার্থকে, একটা পদার্থ আমাদের চারিদিকে আমরা যে পদার্থগুলো দেখতে পাচ্ছি তাহলে তাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এক মৌল, টোটাল আমাদের পৃথিবীতে 118 খানাই রয়েছে, তার বেশি নেই। 2 হচ্ছে যৌগ, যেটা এই 118 খানা মৌল থেকেই তৈরি হয়েছে। এবং 3 হচ্ছে মিশ্রণ, যেটা এই মৌল আর যৌগ থেকে তৈরি হয়েছে, আমাদের চারিদিকে যা পদার্থ দেখতে পাচ্ছি। কিন্তু এই পদার্থটা কি দিয়ে তৈরি হচ্ছে, এই পদার্থের মধ্যে কিসের কণা আছে, সেই দিকে যদি আমরা এবার দৃষ্টি নিবন্ধ করি তাহলে আমরা দেখতে পাবো যে পদার্থ যে কণাগুলো দিয়ে তৈরি হয়েছে সেই কণাগুলো 2 রকম। এক, আইদার এগুলো সিঙ্গেল অ্যাটম বা পরমাণু, অথবা কতগুলো অ্যাটম নিয়ে তৈরি হয়েছে এক একটা মলিকিউল। 2টো বা 3টে অ্যাটম নিয়ে তৈরি হয়েছে মলিকিউল, বা যেটাকে আমরা বলছি অণু।
এটা যদি আমরা কণার দিকে তাকাই, তাহলে এবার আমি যদি তোমাদেরকে বলি যে H2O দেখতে এরকম, এটাকে আমরা একটা মলিকিউল বলবো নাকি অ্যাটম বলবো? এটাকে আমরা একটা মলিকিউল বলবো, কারণ মলিকিউল বলবো। অনেকগুলো অ্যাটম নিয়ে তৈরি হয়েছে। এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। ওকে, আমি যদি বলি ধরো আমার কাছে একটা পিওর গোল্ডের পদার্থ দিয়ে দিল, সেটার মধ্যে কিছু কণা আছে। কি কণা থাকবে? পিওর গোল্ড মানে শুধুমাত্র সোনার কণা থাকবে, গোল্ড, যেটাকে আমরা বলে থাকি অরাম, AU হচ্ছে সংকেত। এটা কি পরমাণু হবে নাকি অণু হবে বলো তোমরা? এইটা হচ্ছে গোল্ডের এক একটা পরমাণু, তবে তাদের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ বন্ড থাকে, যে বন্ডটাকে বলা হয়ে থাকে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। এখানে গোল্ডের কি আছে? পরমাণু রয়েছে। বোঝা গেল? যেমন ধরো তোমার সামনে একটা সিলিন্ডার অফ গ্যাস রয়েছে, সিলিন্ডার অফ গ্যাস রয়েছে। কি গ্যাস রয়েছে? অক্সিজেন গ্যাস রয়েছে, ধরে নাও। কি গ্যাস রয়েছে? অক্সিজেন গ্যাস। এবার আমি যদি বলি যে এইখানে বলো তো অক্সিজেন গ্যাসের কি আছে, অণু না পরমাণু? অক্সিজেন, এইগুলো অক্সিজেন গ্যাসের কণা, পিওর অক্সিজেন। বলো তো এখানে কি আছে? অক্সিজেনের পরমাণু না অণু? স্যার পরমাণু আছে। উত্তর হবে অক্সিজেনের অণু আছে। ভালো করে মন দিয়ে শুনবে, কেন এটা বললাম। আমি সোনার ক্ষেত্রে বলছিলাম যে এগুলো হচ্ছে সোনা, গোল্ডের পরমাণু এক একটা। এই পরমাণুগুলো একসাথে কেন আছে? কারণ ওদের মধ্যে একটা বন্ড কাজ করছে, সেই বন্ডকে বলা হয় মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। স্যার অক্সিজেনের ক্ষেত্রে কেন তাহলে হলো না? অক্সিজেন এমন একটা মৌল যার পরমাণুগুলো স্বাধীন অবস্থায় থাকতে পারে না। দুটো অক্সিজেন পরমাণু একসাথে জুড়ে যায়, তৈরি করে O2। দুটো অক্সিজেন পরমাণু একসাথে জুড়ে যায়, তৈরি করে O2। দুটো অক্সিজেন পরমাণু একসাথে জুড়ে গিয়ে তৈরি করে O2। আবার এই O2 গুলোর মধ্যে একটা বন্ধন কাজ করে, সেই বন্ধনগুলোর মাধ্যমে O2 গুলোকে ধরে রেখেছে। আপাতত সেই বন্ধনগুলোর কথা যদি ভুলে যাই, তাহলে অক্সিজেন পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, তাই তারা যুক্ত হয়ে একটা অণু তৈরি করে। আমাদের চারিদিকে অক্সিজেন গ্যাস বলছি মানে অক্সিজেনের অণু ঘুরে বেড়াচ্ছে, মলিকিউল ঘুরে বেড়াচ্ছে। এই মলিকিউল গুলো কোথা থেকে তৈরি হয়েছে? দুটো অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে। বোঝাতে পেরেছি গোপাল? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সো কণা হিসেবে দেখলে পরমাণু, অণু আমরা বলবো। পদার্থ হিসেবে দেখলে মৌল বা এলিমেন্ট, যৌগ বা কম্পাউন্ড, এবং মিশ্রণ বা মিক্সার আমরা বলবো। তাহলে এখানে প্রশ্ন দিয়েছে যে when atom bond together chemically, যখন অ্যাটম গুলো একসঙ্গে যুক্ত হয় তাহলে কি তৈরি করে? নিশ্চয়ই এলিমেন্ট ফর্ম করে না, কারণ কণা যুক্ত হচ্ছে, কোনোদিনও পদার্থ তৈরি করবে না। কণা যুক্ত হলে অবশ্যই মলিকিউল তৈরি করবে। বুঝেছো? লাস্ট প্রশ্ন, the number of proton, neutron and electron respectively are। কতগুলো প্রোটন, কতগুলো নিউট্রন, কতগুলো ইলেকট্রন আছে বলে ফেলো। স্যার 71 হচ্ছে প্রোটন। 71 ইজ প্রোটন, ভেরি গুড। নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ প্রোটন সংখ্যা, নাম হচ্ছে অ্যাটমিক নাম্বার। তারপর বলো। 71 হচ্ছে ইলেকট্রন। এটার মধ্যেই থাকছে প্রোটন সংখ্যা, এবং যদি নিউট্রাল হয়, যদি নিউট্রাল হয় মানে কোনো চার্জ যুক্ত না হয়, এবং সাধারণত এরকম ভাবে লেখা আছে কোনো চার্জ দেওয়া নেই, তার মানে চার্জ যুক্ত নয়, তাহলে 71ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ভেরি গুড। এবার আর 175, 104। হ্যাঁ 175-এর মধ্যে অ্যাকচুয়ালি প্রোটন প্লাস নিউট্রন থাকে, এটাকে আমরা ভর সংখ্যা বলছি। এবং এখান থেকে যদি 175 থেকে যদি আমরা এটা প্রোটন প্লাস নিউট্রন, এটা থেকে যদি আমি 71 বাদ দিয়ে দিই যেটা নাম্বার অফ প্রোটন, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 104,
দিস ইজ নিউট্রন। ভেরি গুড। তাহলে 71, 104 এবং 71 কি কি বলেছে? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে 71, 104, 71 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস এত দূর অবধি থাকলো। নেক্সট দিনের ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো পড়বো কেমিস্ট্রি ক্লাসে, দ্যাট ইজ বেসড অন কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, চলো। ঠিক thank আছে you. স্যার।